আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই প্রথমবারের মতো প্রকাশ্যে শেখ হাসিনাকে নিয়ে এক ধরনের উদ্বেগ প্রকাশ করল সরকার। সরকারের যে পদক্ষেপ, সেই পদক্ষেপে ব্যাপারটা স্পষ্ট হলো। শেখ হাসিনার সর্বশেষ যে ঘোষণা, শেখ হাসিনার তো ঘোষণা না, শেখ হাসিনাকে কেন্দ্র করে যে ঘোষণা, একদিন পরেই 5 আগস্টে দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি কথা বলবেন, এই ঘোষণা সরকারকে উদ্বিগ্ন করেছে। এবং সরকার গতকালকে এই খবর যখন ছড়িয়ে পড়েছে, এবং এই খবরকে সরকার মিথ্যা মনে করছে না, যেহেতু আন্তর্জাতিক একটা অর্গানাইজেশনের আয়োজনে এই ব্যাপারটা ঘটবে এবং সেখানে শেখ হাসিনা বক্তব্য রাখবেন। সেই বক্তব্যটা ভার্চুয়ালি হলেও তার এই বক্তব্যটা বাংলাদেশে তো বটেই, ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়বে। এরকম প্রেক্ষাপটে সরকার উদ্বিগ্ন হয়েছে, এটা এবার নিশ্চিত হওয়া গেল। এবং সেই উদ্বেগটা সরকার একেবারে সরাসরি ভারতের কাছে প্রকাশ করেছে। ভারতের ঢাকায় নিযুক্ত যিনি রাষ্ট্রদূত, তার সঙ্গে মিটিংয়ে সরকারের পক্ষ থেকে এই উদ্বেগের কথা জানানো হয়েছে এবং এই ব্যাপারে তথ্য জানতে চাওয়া হয়েছে। ভারতের অবস্থানই বা কী, সেটাও জানতে চাওয়া হয়েছে। ব্যাপারটা বেশ মজার। 2 বছরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সরকারের সরাসরি উদ্বেগ, এই ব্যাপারটা জুলাই আন্দোলনের বিজয়ের এত কম সময়ের মধ্যে যখন আমরা প্রকাশ্যে ঘটতে দেখছি, তখন কিন্তু এটা নিয়ে বহু বিতর্ক হবে এবং জুলাই আন্দোলনের সফলতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। চলুন একটু ভেতরে ঢোকা যাক। সরকারের পক্ষ থেকে দীনেশ ত্রিবেদীকে কি জানানো হলো, কি জানতে চাওয়া হলো এবং তার উত্তরে ভারতই বা কি বলছে। এখন আমরা চতুর্দিকে শেখ হাসিনা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, শেখ হাসিনাকে আসলেই ঝুলিয়ে দেওয়া হবে, এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, অনেক কথা যখন শুনছি, তখন 5 আগস্ট শেখ হাসিনার 2 বছর আগে যে সরকার পতন ঘটল, ঠিক সেই দিনটাই তিনি যখন বেছে নিলেন আন্তর্জাতিক একটি সাংবাদিক এবং পেশাজীবীদের সংগঠন, তাদের আয়োজনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলবেন, সেটা সরকারের উদ্বিগ্ন হওয়ার কারণ হতেই পারে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু এই উদ্বেগটা সরকার সরাসরি যখন প্রকাশ করে দিল, তখন কিন্তু ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কি বলছে সরকার ভারতকে? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, শেখ হাসিনার বক্তব্য নিয়ে দিল্লিকে উদ্বেগ জানালো ঢাকা। একেবারে সরাসরি উদ্বেগ শব্দটাই ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজকে বিকেলে এই সাক্ষাৎ হয়েছে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই সাক্ষাৎকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যকে ঘিরে উদ্বেগের কথা দিল্লির কাছে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। এ বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। ভারত কিভাবে সহযোগিতা করবে, সেটাও তো একটা বড় ব্যাপার। সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার 5 আগস্ট প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সম্ভাবনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ভারতের হাই কমিশনারকে বলেছেন, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যাতে তাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। এই ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও জানিয়েছেন তিনি। এটা কিন্তু এক ধরনের হুমকি যে এই ধরনের কার্যক্রমে যদি ভারত সহযোগিতা করে, তাহলে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে যাবে না। বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য ঠিক কূটনৈতিক ভাষাই হলো কিনা, সেটা নিয়েও হয়তো ভবিষ্যতে আলোচনা হতে পারে।
ভারতের হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেওয়া হয়েছে। উভয় পক্ষ নিয়মিত সংলাপ, গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার উপরে গুরুত্ব আরোপ করেছে। ভারত হাইকমিশনার বলেছেন যে ঠিক আছে, এটা আমরা খোঁজ খবর নেব। এই যে আমরা ঠিক আছে খোঁজ খবর নেব, এখানেই কি মানে কি বলবো, কালো বিড়ালটা লুকিয়ে নেই? খোঁজ খবর নেওয়ার তো কিছু নেই। ভারতের রাষ্ট্রদূত তিনি কি জানেন না যে 5 তারিখে শেখ হাসিনা দিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলবেন? তিনি তো জানেন। এই খবর তো রাষ্ট্র হয়ে গেছে। এই খবর যখন রাষ্ট্র হয়ে গেছে, তখন তিনি খোঁজ খবর নিয়ে এটা জানবেন। এই বক্তব্যই বলে দেয় যে বাংলাদেশের যে উদ্বেগ, সেই উদ্বেগকে ভারত পাত্তাই দিল না। তাতে করে কি আমাদের লাভ হলো নাকি ক্ষতি হলো? এবং শেখ হাসিনা আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইস্যু হয়ে দাঁড়াচ্ছে কেন? সেটা তো একটা বড় ব্যাপার। শেখ হাসিনা তো এখন একজন ব্যক্তি। সেই ব্যক্তিকে কেন্দ্র করে আমি ভারত বাংলাদেশের সম্পর্ক ঝুঁকির মুখে ফেলছি কেন, কিংবা এটা পড়ছে কেন, এই নিয়ে হয়তো মানে সামনে বিস্তর গবেষণা হতে পারে। সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার থেকে যখন শেখ হাসিনাকে পাত্তাই দেওয়া হচ্ছে না, যে এগুলো ভ্যালুলেস, ওই আসবে আসবে করছে, আসবে না। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, অন্যান্য দলের পক্ষ থেকে বলা হচ্ছে, আন্দালিব রহমান পার্থ বিএনপি জোটের অন্যতম শক্তিশালী একটা মানে স্পোক পারসন, তিনি বলছেন যে এগুলো সব মানে স্ট্যান্ডবাজি, রাজনৈতিক স্ট্যান্ডবাজি, মানে এগুলোর কোনো ভিত্তি নেই। যখন এগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে, তখন সরকার কেন উদ্বেগ প্রকাশ করছে? শেখ হাসিনা 5 তারিখে কি করলো না করলো, এতে কি যায় আসে কিছু সরকারের আদতে? যায় আসার কথা নয় তো, তাহলে উদ্বেগ কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে আপনাদের একটা ভিন্ন খবর দেব, কিন্তু খবরটা খুব সুন্দর। এখন বিদায় বেলা কবে তা তো সরকার জানে, মানে শেখ হাসিনার কথা বলছে, কিন্তু আমরা তো জানি না। কিন্তু সাংসদদের মধ্যে যে আপার সঙ্গে দেখা করার জন্য এত হুড়োহুড়ি লেগেছে, তাতে আমার মনে কিঞ্চিত সন্দেহ দেখা দিচ্ছে। সময় কি এগিয়ে এসছে? নালে আজকে সংসদের প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগে সকালবেলা একই গাড়িতে অমিত শাহ এবং রাহুল গান্ধী দুজনেই গেলেন আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। রাহুল গান্ধী এর আগে তো বহুবার গেছেন, সেটা আপনাদের আমি বলেছি, কিন্তু অমিত শাহ এই প্রথম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে কখনো শেখ হাসিনার সঙ্গে গিয়ে দেখা করেননি। আজকে দুজনে দুটো ফুলের তোড়া নিয়ে গিয়ে দেখা করেন। তারপরে কি কথাবার্তা হয়েছে সে তো আর আমরা জানি না। তো তারপর তারা ফিরে এসেছেন এবং প্রশ্নোত্তর পর্বে আমার যোগ দিয়েছেন। এই অমিত শাহ, মোদি, এদের সঙ্গে রাহুল গান্ধীর সংসদের ভেতরে হচ্ছে অহিনকুল সম্পর্ক। সংসদের ভেতরে বিতর্কের সময় একে অপরকে ধুনে নেন, কিন্তু সংসদের বাইরে তাদের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেমন আমি তা আপনাদের একটুখানি বোঝাচ্ছি। এবং তার সঙ্গে এই আমাদের ভারতবর্ষের বিখ্যাত হার্ট সার্জন ডক্টর দেবী শেঠি, তিনি বা আজকে তড়িঘড়ি ব্যাঙ্গালোর থেকে কেন্দ্রটাকে উড়িয়ে আনছে কেন? শেখ হাসিনাকে কাছে উড়িয়ে আনছেন কেন? শেখ হাসিনা বহাল তবি আছে, তবিয়তে খুব সুস্থ শরীর, তাহলে হঠাৎ দেবী শেঠি কেন? আমি দেবী শেঠির প্রসঙ্গে আমি পরে আসছি। রাহুল গান্ধীর কাণ্ড কারখানা আপনি যদি সংসদের ভেতরে দেখেন, হাসির রোল উঠে যাবে।
সরকার প্রতি অনাস্থা প্রস্তাব এনে একেবারে মোদিকে ধুনে দেওয়ার পর একেবারে উঠে গিয়ে চেয়ার মানে বেঞ্চ থেকে উঠে গিয়ে সোজা মোদিকে জড়িয়ে ধরলেন। অপ্রত্যাশিতভাবে মোদিও খুব অবাক হয়ে গিয়েছেন। তারপর নিজের চেয়ারে বসে না মোদিকে চোখ টিপলেন এনাম করে, মানে কেমন দিলাম, ব্যাপারটা এরকম। আর অমিত শাহের সঙ্গে তো অমিত শাহকে সবসময় ধুনছেন তার নীতি নিয়ে, তার কার্যকলাপ নিয়ে। এরা দুজনে কিন্তু আলাদা আলাদা যেতে পারতেন। যাওয়ার কথা ছিল আরো একজন, আসাদুদ্দিন ওয়েসি, কিন্তু তার দেরি হয়ে যাওয়ার জন্য আসাদুদ্দিন ওয়েসি সঙ্গে যেতে পারেননি। আসাদুদ্দিন ওয়েসির আবার একটা গল্প আছে, সেটাও আমি বলবো। আমি ধীরে ধীরে গল্পের মোড়ক খুলছি। এখন তারা ফিরে আসার পর আসাদুদ্দিন ওয়েসি তিনি আবার একা চলে গিয়েছেন। তিনিও একজন কট্টর আমাদের মানে সরকার বিরোধী, কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে তারা কিন্তু সব কিন্তু ওই এক কাটটা। এই যে হুড়োহুড়ি লাগা, সবাই মিলে দেখা করে তাকে ফুল দোয়া, ফুলের তোড়া দোয়া, এতে আমার মনে একটা সন্দেহ জাগছে যে তার ফেরাটাই খুব আসন্ন। আমরা জানি না, কিন্তু সরকার তো জানে এবং সংসদের মধ্যে আলোচনা হয়েছে, নিম্নকক্ষে উচ্চকক্ষে আলোচনা হয়েছে, কিন্তু এই নিয়ে কেউ কোনো কথা বলেননি। এবার আমাদের ওয়েসির কথায় আসে। ওয়েসি মানুষটা একটু ভিন্ন ধরনের। সেন্ট্রাল হলে যখন সংসদে থাকতে থাকতে, প্রত্যেকেরই ঘর রয়েছে, আলাদা আলাদা করে ঘর রয়েছে, মন্ত্রী, বিরোধী দলের নেতা, তাদের প্রত্যেকের ঘর রয়েছে, কিন্তু তারা হাওয়া বাতাস খেতে খেতে খাওয়ার জন্য মাঝে মাঝে সেন্ট্রাল হলে গিয়ে বসেন। এবার যখনই আসাদুদ্দিন ওয়েসি দেখেন যে অমিত শাহ সেন্ট্রাল হলে বসে আছেন, তিনি চুপ করে উঠে যান। উঠে গিয়ে অমিত শাহর ঘরে গিয়ে, এখন যিনি দ্বাররক্ষী তিনি তো চেনেন, আসাদুদ্দিন ওয়েসি মাঝে মাঝেই ঢোকেন, ঢুকে ওই খাগড়া ফেবরা এই ধরনের কিছু খাবার রয়েছে, রাজস্থানী খাবার। এই খাগড়া ফেবরা কিরকম, অনেকটা আপনার চানাচুরের ভেতরে যে পাপড়ি থাকে না, ওই পাপড়ি টাইপের, ভিন্ন টাইপের মশলা থাকে এবং ওপরে একটা অন্যরকম মশলা থাকে, খেতে খুব সুস্বাদু। আমাদের এখানে রাজস্থানী দোকানগুলোতে আপনারা পাবেন, চান্দের মল, হ্যান ত্যান অনেক কিছু আছে, তাদের কাছে পাবেন। উনি করেন কি, অমিত শাহ ওই একটা ডিব্বাতে করে ওই খাগড়া এনে রেখে দেন, খিদে পেলে উনি খাগড়া খান। এখন এই আসাদুদ্দিন ওয়েসি গট 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 করে তার ঘরে ঢুকবেন, ড্রয়ারটি টেনে বার করবেন, ওখান থেকে দু মুঠো খাগড়া নিয়ে তার রুমালের মধ্যে নিয়ে সোজা পাঞ্জাবের পকেটে, আবার বাক্স টাক্স আটকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আবার এসে সেন্ট্রাল হলে ঠিক অমিত শাহের সামনে বসে রুমাল বার করে ওখানে বসে বসে খাগড়া খান। অমিত শাহ সব বোঝেন, মুচকি মুচকি হাসেন। তো একদিন অমিত শাহ এক বাক্স খাগড়া একেবারে সেন্ট্রাল হলে সবার সামনে আসাদুদ্দিন ওয়েসিকে দিয়েছেন, যে আপনি এত লুকিয়ে লুকিয়ে ঢোকেন, লোকে বিচ্ছিরি ভাববে, আমি আপনাকে দিয়ে দিলাম এটা, আবার যখন শেষ হবে তার আগে আমায় বলবেন, আবার আমি আপনাকে দিয়ে দেবো।
আসাদুদ্দিন ওয়েসি খুব সংকটে পড়ে গেছে, সবার সামনে তিনি চোর হয়ে গেছেন। না 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 না, ভাবার কিছু নেই, যখনই ইচ্ছে করবে তখনই আপনি আমায় বলবেন, শেষ হওয়ার আগে বলবেন, আমি আবার 1 বাক্স করে পাঠিয়ে দেবো। আর আমার ঘরে যখনই আসবেন তখনই আপনার জন্য প্লেটে করে আমি খাগড়া সাজিয়ে রেখে দেবো। আমাদের খাবার যে আপনি এত ভালোবাসেন জেনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি তো নিরামিষাশী, তাই আপনাদের খাবার আমি খাই না। তো আজকে উনি মিস করে ফেলেছেন। রাহুল গান্ধী এবং অমিত শাহ কিন্তু একই গাড়িতে গেছেন, আলাদা আলাদা যেতে পারতেন, কিন্তু একই গাড়িতে গেছেন। এতে আমাদের কি বোঝা যায় জানেন? এতে আমাদের সংসদীয় রীতিনীতি এবং আমাদের যে সভ্যতা, সংসদীয় সভ্যতা, যে বিরোধী দলের সঙ্গে সরকার পক্ষের যে সংসদের বাইরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু দেখা যায় না সাধারণত। আর একটি ঘটনার কথা উল্লেখ করি, মাঝে মধ্যে আমাদের নরেন্দ্র মোদী ওই যে ক্যান্টিন আছে, আমাদের সাংসদদের ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে মাঝে মাঝে খাবার টেস্ট করতে যান যে রান্না বান্না ঠিক হচ্ছে কিনা। একদিন গিয়ে দেখেন MK স্টালিন, দক্ষিণের নেতা, তিনি একা একা বসে নাড়াচাড়া করছেন, খাবার নাড়াচাড়া করছেন, খাচ্ছেন না। মোদিজি সব দিকে লক্ষ্য আছে, মোদিজি গেছেন, গিয়ে উল্টো দিকে বসেছেন। কি ব্যাপার স্টালিন, আপনি খাওয়া দাওয়া করছেন না, শুধু চামচ নেড়ে যাচ্ছেন, ব্যাপারটাই খুব চিন্তিত মনে হচ্ছে। যে হ্যাঁ মোদিজি, আমি খুব চিন্তায় পড়েছি। এগুলো শোনা গল্প, আনটোল্ড স্টোরি, যেগুলো এই স্টোরিগুলো বিভিন্নভাবে আমাদের কাছে আসে এবং আমরা নিজেরাও কিছু প্রত্যক্ষ করেছি। যখন আমরা সংসদ কভার করেছি তখন আমরাও দেখেছি, কিন্তু এই ঘটনাটা আমার চোখে দেখা না, এটা শোনা। তখন স্টালিন একটা কানের কাছে মুখ নিয়ে গিয়ে বিড় করে কিছু কিছু বলেন, মোদিজি পুরো শোনেন, শুনে তা মোদিজি কোনো বুদ্ধি দেন, স্টালিনের সারা মুখে হাসি। পরে জানা গেল স্টালিন একটা সমস্যায় পড়েছিলেন, দলগত সমস্যায় পড়েছিলেন, তিনি দলের চিফ। সেই সমস্যাটা এমনই সমস্যা যেটা আমি বলতে পারবো না আপনাদের, সেটা তিনি তার দলীয় স্তরে, যেহেতু তিনি চিফ, তিনি তাদের পরামর্শ নিতে চাইছিলেন না। উনি না কুছু মানুষ আর কি। কিন্তু মোদিজি তো মোদিজি, তার বুদ্ধি আলাদা, তাই মোদিজিকে নিঃসংকোচে বলেছেন এবং মোদিজি তাকে বুদ্ধিটি দিয়েছেন, সেই বুদ্ধিতে উনি পার হয়ে গেছেন। এটা হচ্ছে আমাদের সংসদ। এটা তো গেল একটা গল্প। এবার আসি দেবী শেঠির কথায়। দেবী শেঠি হচ্ছেন, ডক্টর দেবী শেঠি হচ্ছেন বিখ্যাত হার্ট স্পেশালিস্ট এবং ভারতবর্ষের 1 নম্বর হার্ট স্পেশালিস্ট। তিনি আজ পর্যন্ত যত অপারেশন করেছেন 100% সাকসেসফুল, এবং এই যত অপারেশন করে তার মধ্যে 40% হচ্ছে শিশু, নবজাতক থেকে 5-7 বছর অবধি তাদের শিশু, তাদের একদম ছোট্ট হার্ট, একটা এপাশ ওপাশ হয়ে গেলে মৃত্যু অবধারিত। অবলীলা ক্রমে তিনি সেই হার্ট অপারেশন করে তিনি তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে দেন। এরকম অনেক উদাহরণ রয়েছে, আমি তার পরিচয়ের একটু আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা তো সুস্থ, সম্পূর্ণভাবে সুস্থ, তার দেখভালের জন্য আমাদের এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের 2 জন রেসিডেন্ট ডক্টর আছেন।
6 জন নার্স আছে, তারপর তার তো কাজের লোক টোক তো প্রচুর রয়েছে, মোটামুটি গোটা 30-32 মতো লোক রয়েছে, সব মিলে। প্রহরী আলাদা, সেনাটেনা আলাদা। এখন এইটা একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যে হঠাৎ দেবী সেটিকে ব্যাঙ্গালোর থেকে উড়িয়ে আনা হচ্ছে কেন। আজকেই দেবী সেটি এসে পৌঁছাবেন বিকেলের দিকে। ওনার কতগুলো অপারেশন আছে, অপারেশন গুলো সেরে উনি স্পেশাল ফ্লাইটে, ওনার নিজস্ব একটা ফ্লাইট রয়েছে, স্পেশাল ফ্লাইটে উনি সোজা দিল্লি নামবেন। ঘটনা যেরকম দাঁড়াচ্ছে, আর নেতাদেরই হুড়োহুড়ি করে আসা, এবং দেবী সেটির আশা নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন, সেটা নিয়ে কিন্তু আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আগে তার স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ আছে কিনা সেটা পরীক্ষা করে একেবারে নিশ্চিত হয়ে ভারতবর্ষ তাকে ছাড়বেন, অন্তত নরেন্দ্র মোদী। আমার মনে হয়, এটা আমার মনে হয় যে সেই জন্যই বিশেষজ্ঞ হার্ট স্পেশালিস্ট দেবী সেটিকে ডেকে পাঠানো হয়েছে। তিনি এসে আদ্যপান্ত পরীক্ষা টরীক্ষা করবেন, করে তার মতামতটা জানাবেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালে তো মুশকিল, তাই বলে দেওয়া হয়েছে যে আপনার কাছে একজন চিকিৎসক পাঠানো হবে আপনার শরীর পরীক্ষার জন্য, রুটিন যা হয়। কিন্তু শুনেছি আমি শেখ হাসিনা দেবী সেটিকে চেনেন, শুনেছি, আমি কনফার্ম না।